আসসালামু আলাইকুম। বর্তমান বাংলাদেশের পরিস্থিতির সাথে এই ছবিটার অসাধারণ একটা সম্পর্ক রয়েছে বা অসাধারণ একটা মিল রয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদেরকে বাঁশির সুর শোনাচ্ছেন, আমরা বাঁশির সুর শুনে মুগ্ধ হচ্ছি আর দেশটা জ্বলে যাচ্ছে। আসলে মানে এখান থেকে নিস্তার পাওয়ার উপায় কি? আসলে আমরা দেশবাসী কি ভাবছি বা আমাদের কাছে আসলে কি বিকল্প আছে? খারাপ কিছু থেকে ভালো কিছু হয় না, হতে গেলে অনেক বেশি খারাপ কিছু হতে হয়, সেটার জন্য অনেক বড় ত্যাগ করতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়। আমরা আসলে আর ত্যাগ স্বীকার করতে রাজি না। আমাদের এখন খারাপ কিছু থেকে ভালো হওয়ার কিছুই দরকার নেই। এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনী যদি তার কঠোর অবস্থানে না যায়, বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে। নূরকে পিটানোর পরে কিছুটা হলেও ভয় পেয়েছিল জুলাই যোদ্ধা নামক সন্ত্রাসীরা। ওদেরকে এখন সন্ত্রাসী হিসেবে চিত্রিত করতে হবে। মব বাহিনী মানে তো সন্ত্রাসী। ইলিয়াস পিনাকিরা কিংবা গোলাম আজমের ছেলে আমান আজমিরা ফেসবুক স্ট্যাটাস, জামাত শিবিরের কর্মকাণ্ড, অ্যাক্টিভিটিস, কারণ এটা মনে রাখতে হবে, ইনকিলাব মঞ্চ, জুলাই মঞ্চ, ওদের লোক সাপ্লায়ার হচ্ছে জামাত শিবির, আর কেউ না। বিএনপি বা ছাত্রদল ওদেরকে লোক সাপ্লাই করে না। এদের ভিতরে হয়তো বা ছাত্রলীগ ঢুকে অরাজকতা তৈরি করতে চেষ্টা করতে পারে, কিন্তু ওদেরই তো উদ্দেশ্য অরাজকতা তৈরি করা। তা ওদের ওদের ভিতরে ঢুকে তো ছাত্রলীগ বেশি কিছু করবে না, অরাজকতাটাকে আরও মানে উস্কে দিবে। তো গোলাম, এই যে বর্তমান দেশের পরিস্থিতিতে গতকালকে যেসব ঘটনা ঘটে গেল তার কিছু সিকোয়েন্স আপনাদেরকে আমি জানাই, এবং আমাদের প্রধান উপদেষ্টা আর থেকে যে সম্পাদককে প্রথম আলোর 2 সম্পাদককে কি বক্তব্য দেওয়া হলো, এবং এতে আমার কাছে কি মনে হয়েছে সেটা আপনাদেরকে আজকে জানাচ্ছি। আপনারা নিজেরাও মিলিয়ে দেখুন ঘটনাগুলোর সিকোয়েন্সগুলো। ওসমান হাদির মৃত্যুর খবরে সহিংসতা, প্রথম আলো, ডেইলি স্টার সহ বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ। এই তথ্যটি আপনারা সবাই জানেন। গতকালকে রাত্রে বাংলাদেশে প্রথম আলো এবং ডেইলি স্টার সহ অন্যান্য জায়গায় বেশ কিছু তাণ্ডব ঘটে গেছে। তো এই তাণ্ডবের দায়টা আসলে কার, বা এই তাণ্ডবটা কারা ঘটিয়েছে? তার মধ্যে আমরা দেখি সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, হাদি ভাইয়ের মৃত্যুর 1 ঘন্টার মধ্যে একটি গোষ্ঠীর হামলা করতে যাওয়া অত্যন্ত সন্দেহজনক। আসিফ মাহমুদ এই কথাটা বলেছেন। তো হামলা শুরু হওয়ার আগে আমরা কিছু ফেসবুক স্ট্যাটাসে যাই। ফেসবুক স্ট্যাটাস হচ্ছে, প্রথমে আমরা যাই ইলিয়াসের স্ট্যাটাসে। প্রথম আলো ডান, ডেইলি স্টারে চলে আসেন, ভারতের আস্তানায় দেশে থাকতে দেওয়া হবে না, শাহবাগে সবাই এখানে চলে আসেন। তারপর সে কিছুক্ষণ পরে আবার সে দিল, ডেইলি স্টার ডান, ওয়েল ডান বয়েজ। এটা হচ্ছে যে ইলিয়াস হোসেন আমেরিকা থেকে এই প্রথম আলো হামলায় জানালো, আমন্ত্রণ জানালো। এরপর আসেন গোলাম আজমের ছেলে আজমি, আবদুল্লাহ আমান আজমি, সাবেক ব্রিগেডিয়ার। সে সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ বরখাস্ত কর্মকর্তা, আর তার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে বাংলাদেশের রাজাকার সর্দার গোলাম আজমের পুত্র। তো গোলাম আজমের পুত্র কি বললেন? প্রথম আলো এবং ডেইলি স্টার অবিলম্বে নিষিদ্ধ করা হোক। তারপর আবার সে স্ট্যাটাস দিল, যে কোনো দাবির আইনসঙ্গত পদ্ধতিতে আদায় করতে হবে, ভায়োলেন্স করে দাবি আদায়ের চেষ্টা সভ্য সমাজে অনাকাঙ্ক্ষিত এবং অবাঞ্ছিত। অর্থাৎ সেই প্রথম আলো এবং ডেইলি স্টারের হামলাকে উস্কে দিয়ে এবার সে সুশীল সাজার চেষ্টা করছে বা আইনের দিকে আসছে। তারপর সে বলছে, সবাই দয়া করে সংযুক্ত থাকুন, শত্রুরা দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। এই কথাগুলো আসছে হচ্ছে যে জামাত এবং তাদের নিয়ন্ত্রিত লোকজনের কাছ থেকে। এরপরে আসুন সাদিক কায়েম কি বলছে আমরা দেখি। সংবাদপত্র অফিসে হামলা, আগুন দেওয়ার ঘটনা ষড়যন্ত্রের অংশ হয়ে থাকতে পারে, সাদিক কায়েম। এই হচ্ছে বা মানে যারা হামলাগুলা করেছে, এই সাদিক কায়েম, আমান আজমি কিংবা হাদির ইনকিলাব মঞ্চ, ইলিয়াস, এরা হচ্ছে সব একসূত্রে গাথা। এই যে কোনো একটা মব তৈরি করার জন্য এরা যখন একসাথে কাজ করে, এখানে সর্বোচ্চ লেভেলে জামাত শিবিরের লোকজন মানে কি বলা যায়, এটাতে তারা ইনভলভ থাকে, এবং তাদের সকল কি বলা যায় যে তাদের যে উদ্দেশ্যটা সুন্দর করে বাস্তবায়ন করে নেয়, এবং তারা বাস্তবায়ন করে দেশকে অস্থিতিশীল করার জন্য এই জামাত শিবির চক্রটা
একযোগে কাজ করছে এবং সেই চক্রই গতকালকে সারা বাংলাদেশে একটা তাণ্ডব চালিয়েছে, যাতে বাংলাদেশ অস্থিতিশীল হয় এবং অস্থিতিশীল হলে ইউনূস সরকারের হয় পতন হবে, পতন হয়ে তারা নতুন সরকার গঠন করবে, অথবা ইউনূস সরকার টিকে যাবে, যাতে তাদের যে জামাতি রাজত্ব বাংলাদেশে চলছে বা জামাতি যে শাসন চলছে সেই শাসনটা অব্যাহত থাকবে, ইলিয়াস পিনাকিদের অর্থের যোগান থাকবে। আর সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে যে কিছু লোক মানে এই থেকেই এই সরকার অর্থাৎ এই অস্থিতিশীলতার মধ্যে তার ফায়দা লুটবে। এর মধ্যে ছাত্রদলের আবিদ রাষ্ট্রবিরোধী পরিকল্পিত মবক্রেসি রুখে দিন বলে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভাঙচুর অগ্নিসংযোগের তীব্র প্রতিবাদ, সরকারকে পুরা দায় নিতে হবে। এখন আসুন আমরা দেখি যে আমাদের ইউনূস সাহেব কি বলছে। ডেইলি স্টার এবং প্রথম আলোতে হামলার পর আমাদের চিফ অ্যাডভাইজার ইউনূস সাহেব প্রথম আলো ও ডেইলি স্টারের সম্পাদকের সাথে ফোন আলাপ করেন। ঢাকা, এটা চিফ অ্যাডভাইজারের ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে। ঢাকা 19 ডিসেম্বর 2025। গতকাল বৃহস্পতিবার রাতে দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে বর্বরচিত হামলার ঘটনায় পত্রিকা দুটির সম্পাদকদের সাথে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনামের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আপনাদের প্রতিষ্ঠান ও সংবাদকর্মীদের উপর এই অনাকাঙ্ক্ষিত নরকজনক হামলা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। আপনাদের এই দুঃসময়ে সরকার আপনাদের পাশে থাকবে। প্রধান উপদেষ্টা বলেন, দেশের শীর্ষস্থানীয় দুইটি গণমাধ্যম প্রতিষ্ঠানের উপর এই হামলা স্বাধীন গণমাধ্যমের উপর হামলার শামিল। এই ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে এক বিরাট বাধা সৃষ্টি করেছে। টেলিফোনে আলাপকালে সম্পাদকদের ও সংবাদ মাধ্যমগুলোর পূর্ণ স্বাধীনতা এবং প্রয়োজনীয় অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন প্রধান উপদেষ্টা। খুব শিগগিরই এই সম্পাদকদের সাথে সাক্ষাৎ হবে বলে জানান প্রধান উপদেষ্টা। আপনারা এখানে লক্ষ্য করেছেন যে প্রধান উপদেষ্টা কিন্তু একবারও এই হামলার জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেননি। যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলতে হয় তাহলে জামাত শিবিরের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, ইলিয়াস মিনাকিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, ইনকিলাব মঞ্চের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, পুসাবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবার আসুন পুসাব কি বলছে। পুশআপটা কি আসলে এটা আমাদের একটু জানতে হবে। আমি মাঝে মাঝে এটাকে উচ্চারণ করি বলি পেশাব। আসলে পুশআপটা হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটি ছাত্রছাত্রীদের একটা সংগঠন। তারা প্রধান উপদেষ্টার 5 দফা দাবি উত্থাপন করেছে। দাবিগুলো হচ্ছে সীমাহীন ক্ষমা, অযোগ্য ব্যর্থতার দায় নিয়ে আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। অব্যাহত ব্যর্থতার কারণ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খেলুলুর রহমান ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে বহিষ্কার করতে হবে। ভারত সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয় দেয়া ও অবস্থিত সন্ত্রাসীদের ফেরত দেওয়ার ব্যাপারে ভারত সরকার সিদ্ধান্ত না দেওয়ায় ভারতীয় রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে হবে। হত্যা চেষ্টার সাথে জড়িত মূল হোতা সহ দেশে অবস্থিত লীগের সকল পর্যায়ে সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে তাদের জামিন প্রদান বন্ধ করতে হবে এবং সঠিক সাজা নিশ্চিত করতে হবে। সন্ত্রাসীদের জামিনের সাথে যুক্ত লীগের দোসর পুলিশ, আইনজীবী ও বিচারকদের দ্রুত অপসারণ করতে হবে। এই দাবি না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। মানে হচ্ছে পুশআপ বলতে চাচ্ছে যে মানে ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে এবং মানে অর্থাৎ আপনি যদি আপনার বিরুদ্ধ পক্ষকে ছাত্রলীগ সাজিয়ে আপনি যদি আইনের আওতায় নিয়ে যান, তাকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে ইচ্ছা মতো মব করার সুযোগ তাদেরকে দিতে হবে। আর আইন উপদেষ্টা আর হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে কেন তারা এত ক্ষেপে গেলেন জানি না। ক্ষেপতে হবে সরকারের বিরুদ্ধে, শুধু দুজনের উপর। আসলে তো দুজন তো সরকার না, সরকার তো সবাই মিলে, পুরো সরকারই ব্যর্থ। সেখানে তারা কেন শুধুমাত্র এই সরকারের বিরুদ্ধে ক্ষেপলেন আমি জানি না। তবে আমরা এইটুকু বলতে পারি যে আসলে এটা মানে জামাত নিয়ন্ত্রিত একটা খেলা। জামাত হয়তো নতুন কিছু চাচ্ছে এবং তারা আজকে বিপ্লবী সরকারের ডাক দিয়েছে বা বিপ্লবী সরকার চাচ্ছে, অর্থাৎ নির্বাচন বন্ধ করে নতুন সরকার, আবার জামাতি সরকার, আবারও কি বলে যেন যে বাংলাদেশের আইন শৃঙ্খলা বলে কিছু থাকবে না, বাংলাদেশ একটা মগের মুল্লুক হয়ে যাবে। সেই মগের মুল্লুকে যেভাবে খুশি সেভাবে চলবে।
ছাত্ররা বাংলাদেশে হ্যাডাম দেখাবে, বাংলাদেশটাকে ধ্বংস করে দিবে। মূল পরিকল্পনাটা হচ্ছে এটাই। আর এই যে এই পুরো গ্রুপের সাথে জড়িত যারা আছে তাদের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা প্রথম আলো এবং ডেইলি স্টার সংবাদের সাথে আলাপকালে কোনো ব্যবস্থা নেওয়ার কথা বলেননি। তার মানে এটা নিশ্চিত হয়ে গেল এটা সরকার পরিকল্পিত একটা গ্যাঞ্জাম। সেই গ্যাঞ্জামে সরকার চাচ্ছে যে বাংলাদেশে একটা গ্যাঞ্জাম করে তারা সরকারটাকে দীর্ঘায়িত করতে এবং নির্বাচনটাকে বানচাল করতে। হাদি ইস্যু, হঠাৎ করে হাদি ইস্যুটা আনার কারণটা হচ্ছে যে এই গ্রুপটি, অর্থাৎ এই অস্থিতিশীল তৈরি করা গ্রুপটি আসলে লাশ চায়। যেমন 24শে জুলাইয়ে সাইদের লাশ, মীর মুগ্ধের লাশ একটা বড় ধরনের বিক্ষুব্ধ করতে কাজে লাগানো গিয়েছিল। এই হাদিকে হত্যা করে, হাদিকে হত্যাটা অবশ্যই হাদির আশেপাশের লোকজন করেছে। হাদির আশেপাশে যারা ছিল সব জামাত শিবির সমর্থিত লোক। এখন ছাত্রলীগ বলে কোনো লাভ নাই। সাদিক ক্যাম্প ছাত্রলীগ, ফরহাদ ছাত্রলীগ, এরকম লক্ষ লক্ষ হাজার হাজার শিবিরের লোকজন ছাত্রলীগ ছিল। তারা হাদির আশেপাশে ঘুরঘুর করতো। হাদি ওদেরকে চিনতো, ওরা শিবির সমর্থিত লোক। আর তাদের হাতেই হাদি খুন হয়েছে। এখানে ছাত্রলীগের মানে পুরনো পর্যায়ে ছাত্রলীগ আনলে অবশ্যই সাদিক কায়েমকেও ধরতে হবে, ফরহাদকেও ধরতে হবে, এরকম আরও অনেককে ধরতে হবে। কিন্তু ওদেরকে ধরবে না যদি এই এখন ছাত্রলীগের উপর দায় দেওয়ার চেষ্টা করা হয়। সেটা হচ্ছে যে একটা বাণীটাকে ঘোলা করে মাস শিকার বা ক্ষমতা থেকে যাওয়ার একটা নির্বাচনকে বানচাল করার একটা চেষ্টা। আর এই চেষ্টায় সরকার জড়িত, এই সরকার জামাত জড়িত, এই সরকার ইনকিলাব মঞ্চ জড়িত, এই জায়গায় পিনাকি এবং ইলিয়াস জড়িত। এই জায়গাতে সেই চক্রটাই জড়িত যারা আসলে নির্বাচন চায় না। বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল, আমাদের দুর্ভাগ্য তারা জেনে শুনেও ষড়যন্ত্রকে রুখতে পারছে না। তারা চেষ্টা করছে নির্বাচনটা আসলে নির্বাচন পর্যন্ত যাওয়ার জন্য। তাদের মনে রাখতে হবে যে 1/11 এসেছিল, ঠিক একইভাবে আরেকটা ঘটনা একটা ঘটে যাবে। যে বিপ্লবী সরকারের দাবি এসেছে, সেই বিপ্লবী সরকার হয়তোবা গঠিত হয়ে যেতে পারে। বিএনপি যদি এখনই রাজপথে তাদের শক্তি প্রদর্শন না করে, অথবা আইন শৃঙ্খলা বাহিনীকে দিয়ে শক্তি প্রয়োগ না করে, নোটকে যেভাবে পেটানো হয়েছিল এভাবে যদি পেটানো না হয়, আসলে পরিস্থিতি ক্রমশ খারাপের দিকে যাবে। ধন্যবাদ।